আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আবার স্কুলের নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব চ্যাপ্টার 1-এর 1.2.1। নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। এখন নিচের টেক্সটটি পড়ো। দেন ইন পেয়ার্স অর গ্রুপস লিস্ট দ্য ফ্যাক্টস ডেসক্রাইবড ইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রাইটার্স অপিনিয়ন অন দ্য টপিক। তারপরে জোড়ায় বা দলে টেক্সটে বর্ণিত ঘটনা এবং লেখকের মতামতের একটি তালিকা তৈরি করো। দেন তারপর রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইয়োর থটস। তারপর লেখকের মতামত কিভাবে তোমার ভাবনাকে প্রভাবিত করেছে তা লেখো। ইনফ্লুয়েন্স অর্থ হলো প্রভাবিত করা। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস। সবশেষে তোমার লেখাটি শ্রেণীতে শেয়ার করো। নিচে কয়েকটি টেক্সট রয়েছে। এই টেক্সটগুলোর ঘটনা পড়ে তোমার ভাবনা এবং লেখকের মতামত তোমাকে কিভাবে প্রভাবিত করেছে তা লিখতে হবে। টেক্সট 1-এ আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দিচ্ছেন। টেক্সট 2-এ মিশরে যে বড় পিরামিড রয়েছে তা উল্লেখ করা হয়েছে। এবং সবশেষ টেক্সট 3-তে বাংলাদেশে বিলুপ্তপ্রায় যে সকল প্রাণী রয়েছে সে সম্পর্কে একটি টেক্সট রয়েছে। এই তিনটি টেক্সটের আলোকে আমাদের এই শখটি পূরণ করতে হবে। আমরা এই শখটি পূরণের আগে এই টেক্সটগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। টেক্সট 1। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. As Bengalis, বাঙালি হিসেবে বঙ্গবন্ধু's speech at the United Nations Assembly is a matter of great pride for us. ইউনাইটেড নেশনস অর্থ হলো জাতিসংঘ। বাঙালি হিসেবে বঙ্গবন্ধু জাতিসংঘের অধিবেশনে ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। On September 25, 1974, Bangabandhu delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly. Just a week after, Bangladesh became a member of the UN. UN এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ। On September 25, 1974, 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ ডিউরিং দ্য 29th সেশন অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক বক্তব্যটি প্রদান করেন। ডেলিভার্ড অর্থ হলো প্রদান করা, হিস্টোরিক অর্থ হলো ঐতিহাসিক, স্পিচ অর্থ হলো বক্তৃতা। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি। দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএন, জাতিসংঘের প্রেসিডেন্ট ওয়েলকামড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি। সাধারণ পরিষদে ভাষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান জাতিসংঘের প্রেসিডেন্ট। হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন এভাবে। Today, as I stand before this assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in the Parliament of Man. Today, as I stand before this assembly, আজ যখন আমি এই বিধানসভার সামনে দাঁড়িয়েছি, I share with you profound satisfaction. আমি আপনাদের সঙ্গে গভীর সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি। প্রোফাউন্ড অর্থ হলো গভীর, স্যাটিসফ্যাকশন অর্থ হলো সন্তুষ্টি। আমি আপনাদের সঙ্গে গভীর সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি যে দ্যাট দ্য 75 মিলিয়ন পিপল অফ বাংলাদেশ আর নাও রিপ্রেজেন্টেড ইন দিস পার্লামেন্ট অফ ম্যান। বাংলাদেশের 75 মিলিয়ন মানুষ এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। তিনি তার বক্তৃতায় এভাবে শুরু করেছিলেন যে আজ যখন আমি এই বিধানসভার সামনে দাঁড়িয়েছি, আমি আপনাদের সঙ্গে গভীর সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশের 75 মিলিয়ন মানুষ এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ফর পার্লামেন্টারি ট্যুরিজমস। এই বক্তৃতাটি বাংলাদেশের ইতিহাসে দুইটি উল্লেখযোগ্য কারণে বিখ্যাত। Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN. প্রথমত এটি জাতিসংঘে প্রথম কোনো বক্তৃতা যেটি কিনা বাংলা ভাষায় প্রদান করা হয়, অর্থাৎ জাতিসংঘে সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তৃতা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Secondly, it introduced fresh ideas and policies aimed at building a brave new world.
দ্বিতীয়ত, এটি নতুন একটি সাহসী বিশ্ব গড়ে তুলতে ফ্রি অব ইকোনমিক্স ইনইকুয়ালিটিস, সোশ্যাল ইনজাস্টিস, মিলিটারি অ্যাগ্রিগেশন অ্যান্ড থ্রেটস অব নিউক্লিয়ার ওয়ার। ইকোনমিক ইনইকুয়ালিটিস অর্থ হলো আর্থিক বৈষম্য, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচার, মিলিটারি অ্যাগ্রিগেশন সামরিক আগ্রাসন, নিউক্লিয়ার ওয়ার পারমাণবিক যুদ্ধ। অর্থাৎ আর্থিক বৈষম্য দূর করতে সামাজিক অবিচার, সামাজিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকি এড়াতে নতুন ধারণা ও নীতি প্রবর্তন করেছে। দ্বিতীয়ত, এটি নতুন একটি সাহসী বিশ্ব গড়ে তুলতে আর্থিক বৈষম্য দূর করতে সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকি এড়াতে নতুন ধারণা ও নীতি প্রবর্তন করেছে। এই দুটি কারণে এই বক্তৃতা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্যভাবে বিখ্যাত। এই ছিল তোমাদের টেক্সট 1। আশা করি তোমরা টেক্সট 1 অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। টেক্সট 2, ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, মিশরের বিস্ময় বা রহস্য। মিশরে যে বড় পিরামিড রয়েছে এই টেক্সটে সে বিষয়ক। এই টেক্সটটি পড়ার আগে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর অনেকাংশেই তোমাদের অজানা থাকতে পারে, তাই আমরা এই ওয়ার্ডগুলোর মিনিং আগে জেনে আসি, তাহলে আমাদের টেক্সটটা পড়তে অনেক সুবিধা হবে। শুরুতেই আগে জানি ইজিপ্ট অর্থ কী। ইজিপ্ট অর্থ হলো মিশর, মিস্টারিস অর্থ হলো রহস্য, রিলিক্স অর্থ হলো ধ্বংসাবশেষ, কনস্ট্রাক্টেড অর্থ হলো নির্মিত, অ্যাপ্রক্সিমেটলি অর্থ হলো ধারণা, মনিউমেন্টাল টম্ব অর্থ হলো স্মৃতি সমাধি, সেমি ডিভাইন বিং অর্থ হলো অর্ধ ঐশ্বরিক সত্তা, ইন্ট্রিকেট অর্থ হলো জটিল, বুরিয়াল অর্থ হলো সমাধি। এরপরে রয়েছে ডিনাস্টি অর্থ হলো রাজবংশ, রেইজন অর্থ হলো শাসনামল, রিজেম্বল অর্থ হলো অনুকরণ, স্ট্যাচু অর্থ হলো ভাস্কর্য বা মূর্তি, সিমিটারিস অর্থ হলো কবরস্থান। এবার আমরা টেক্সটে পড়ব। হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ট ইজ ওয়ান অফ দ্য ইজিপ্টস বিগেস্ট মিস্টারিজ। আমরা একটু আগে দেখে আসলাম মিস্টারিজ অর্থ হলো রহস্য। গিজার পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। দিস মনিউমেন্টাল টম্বস আর রেলিক্স অফ ইজিপ্টস ওল্ড কিংডম এরা অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি 4500 years ago. These monumental tombs are relics of Egypt's old kingdom era. এই স্মৃতি সমাধিগুলো মিশরের পুরাতন রাজ্যের সময়ের ধ্বংসাবশেষ। মনিউমেন্টাল টম্ব অর্থ হলো স্মৃতি সমাধি, রেলিক্স অর্থ হলো ধ্বংসাবশেষ। এই স্মৃতি সমাধিগুলো মিশরের পুরাতন রাজ্যের সময়ের ধ্বংসাবশেষ। অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি 4500 years ago. এবং ধারণা করা হয়েছে প্রায় 4500 বছর আগে এটি নির্মিত হয়েছিল। দ্য পিরামিডস ওয়ার কনস্ট্রাক্টেড থ্রু আউট অ্যানসিয়েন্ট ইজিপ্টিয়ান হিস্টোরি অ্যাজ এ মিনস ফর ফারাওস টু ডিসপ্লে দেয়ার পাওয়ার। ফারাওরা তাদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে পিরামিডগুলো নির্মিত করেছিল প্রাচীন মিশরীয় ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত। ইট ওয়াজ বিলিভড দ্যাট এ ফারাও ওয়াজ এ সেমি ডিভাইন বিং হু রুলড অন আর্থ ডিউরিং লাইফ অ্যান্ড দেন transitioned into an afterlife amongst the gods. It was believed that এটা বিশ্বাস ছিল যে এ ফারাও ওয়াজ এ সেমি ডিভাইন বিং। ফারাও একজন অর্ধ ঐশ্বরিক সত্তা। সেমি ডিভাইন বিং অর্থ হলো অর্ধ ঐশ্বরিক সত্তা। হু রুলড অন আর্থ ডিউরিং লাইফ, যে জীবদ্দশায় পৃথিবী শাসন করেছিল। অ্যান্ড দেন ট্রানজিশনড ইন্টু অ্যান আফটার লাইফ অ্যামংস্ট দ্য গডস, এবং পরবর্তী জীবনে সে দেবতাদের মধ্যে মিশে গিয়েছিল। মানে এরকম একটা বিশ্বাস ছিল যে ফারাওরা একজন অর্ধ ঐশ্বরিক সত্তা যারা কিনা জীবদ্দশায় পৃথিবী শাসন করেছিল এবং পরবর্তী জীবনে সে দেবতাদের মধ্যে মিশে গিয়েছিল। ইন দ্য পিকচার অ্যাভভ, all three of Giza's renowned pyramids and their intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC. In the picture above, উপরের ছবিতে all three of Giza's renowned pyramids, তিনটি বিখ্যাত পিরামিড and their intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC. এবং তাদের জটিল সমাধিস্থান প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। ইন্ট্রিকেট অর্থ হলো জটিল, বুরিয়াল অর্থ হলো সমাধি। These pyramids were built by Pharaoh Khufu tallest. এই পিরামিডগুলোর মধ্যে একদম সর্বোচ্চ যে পিরামিডটি রয়েছে এই সর্বোচ্চ পিরামিডটি ফারাও কুফুর দ্বারা নির্মিত হয়েছে।
ক্যাফরি ইন দ্য ব্যাকগ্রাউন্ড, পিছনে যে পিরামিডটি রয়েছে এটি ক্যাফরির দ্বারা নির্মিত হয়েছে। অ্যান্ড ম্যানকিউর ইন দ্য ফ্রন্ট, এবং সবার সামনে যে পিরামিডটি রয়েছে এই পিরামিডটি ম্যানকিউর দ্বারা নির্মিত হয়েছিল। অর্থাৎ এই পিরামিডগুলোর মধ্যে একদম সর্বোচ্চ যে পিরামিড ওই পিরামিডটি ফারাও খুফুর দ্বারা, এবং পিছনে যে পিরামিডটি রয়েছে এই পিরামিডটি ক্যাফরার দ্বারা, এবং সবার সামনে যে পিরামিডটি রয়েছে এই পিরামিডটি ম্যানকোরার দ্বারা নির্মিত হয়েছিল। The pyramid of Khufu is the largest among the 3 pyramids at Giza and holds the record for the world's largest stone structure, standing over 480 feet high. The pyramid of Khufu is the largest among the 3 pyramids at Giza. Khufu পিরামিডটি গিজার 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় and holds the record for the world's largest stone structure, standing over 480 feet high. এবং এটি 480 ফিট উঁচু, যা বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামো হিসেবে গণনা করা হয়। বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামো হিসেবে গণনা করা হয়। It was constructed during the reign of the Pharaoh Khufu, the second pharaoh of the 4th dynasty. এটি চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও কুফুর শাসনামলে নির্মিত হয়েছিল। The second largest pyramid at Giza is that of Khufu's son Khafra. গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি কুফুর পুত্র কাফরার। The renowned Sphinx statue is believed to have been constructed to honor and resemble the Pharaoh Khafra. বিখ্যাত স্ফিংস ভাস্কর্য বা মূর্তিটি ফারাও কাফরাকে সম্মান ও অনুকরণ করে নির্মিত বলে মনে করা হয়। অনার অর্থ হলো সম্মান, রিজেম্বল অর্থ হলো অনুকরণ। অ্যান্ড ইট স্ট্যান্ডস বিসাইড হিজ পিরামিড, এবং এটি তার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে। The third and smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the 4th dynasty, Menkaure. গিজার প্রধান পিরামিডগুলোর মধ্যে তৃতীয় এবং সবচেয়ে ছোটটি চতুর্থ শাসক রাজবংশের আরেক ফারাও ম্যানকোরার। ইট স্ট্যান্ডস অ্যাট জাস্ট ওভার 200 ফিট হাইট, এটি 200 ফুট থেকে একটু বেশি উচ্চতার। ইচ অফ দিস পিরামিডস ফর্মস দ্য সেন্টার অফ ইটস ওন কমপ্লেক্স অফ স্ট্রাকচার্স ইনক্লুডিং স্মলার টম্বস, চেম্বার্স, ওয়ার্ক ক্যাম্পস অ্যান্ড সেমিট্রিজ ফর লেজার এলিটেস। Each of these pyramids forms the center of its own complex of structures. এই পিরামিডগুলোর প্রত্যেকটির ভিতরেই নিজস্ব নানান রকমের কাঠামো রয়েছে। স্ট্রাকচার অর্থ হলো কাঠামো, ইনক্লুডিং স্মলার টম্বস, যার ভিতর রয়েছে ছোট সমাধি, চেম্বার্স, ওয়ার্ক ক্যাম্পস অ্যান্ড সিমিট্রিজ ফর লেজার এলিটেস, ছোট ঘর, কাজ করার স্থান এবং নিম্ন বংশের লোকদের কবরস্থান। সিমিট্রিজ অর্থ হলো কবরস্থান। অর্থাৎ এই পিরামিডগুলোর প্রত্যেকটির ভিতরেই নিজস্ব নানান রকমের কাঠামো রয়েছে, যার ভিতরে রয়েছে ছোট সমাধি, ছোট ঘর, কাজ করার স্থান এবং নিম্ন বংশের লোকদের কবরস্থান। এই পিরামিডগুলোর ভিতরে যে শুধুমাত্র উচ্চ বংশের লোকদের কবরস্থান রয়েছে তা কিন্তু নয়, এখানে নিম্ন বংশের লোকদেরও কবরস্থান রয়েছে। এই ছিল তোমাদের টেক্সট 2 মিশরের বিষয়। আশা করি তোমরা প্যাসেজটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা টেক্সট 3 পড়ব। ইনডেঞ্জার্ড অ্যানিমেলস অফ বাংলাদেশ, বাংলাদেশের বিপন্ন প্রাণী। ইনডেঞ্জার্ড অর্থ হলো বিপদাপন্ন বা বিপন্ন। টেক্সট 3তে ইনডেঞ্জার্ড অ্যানিমেলস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে বিপন্ন প্রাণী রয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা বনে 2টা হাতি দেখতে পাচ্ছি। উইল্ড লাইফ ইন বাংলাদেশ ইজ দ্য মেজর অ্যাট্রাকশন ফর দ্য ট্যুরিজম সেক্টর ইন দ্য কান্ট্রি। উইল্ড লাইফ অর্থ হলো বন্যপ্রাণী। বাংলাদেশের বন্যপ্রাণী দেশের পর্যটন খাতের প্রধান আকর্ষণ। অ্যাট্রাকশন অর্থ হলো আকর্ষণ। ট্যুরিজম সেক্টর মানে হলো পর্যটন খাতের, তাহলে বাংলাদেশের বন্যপ্রাণী দেশের পর্যটন খাতের প্রধান আকর্ষণ। দিস হ্যাজ লিড টু মেনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস এইমড অ্যাট প্রোটেক্টিং দিস পপুলেশনস ফ্রম ফার্দার ডিক্লাইন। দিস হ্যাজ লিড টু মেনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস এইমড, এই কারণে অনেক সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। ইনিশিয়েটিভস অর্থ হলো উদ্যোগ নেওয়া। প্রোটেক্টিং দিস পপুলেশনস ফ্রম ফার্দার ডিক্লাইন, যা এই প্রাণীদের সংখ্যাকে আরও কমে যাওয়া থেকে রক্ষা করবে। এই কারণে অনেক সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে যা এই প্রাণীদের সংখ্যাকে আরও কমে যাওয়া থেকে রক্ষা করবে। দ্য বেন্টেং, হিসপিড হেয়ার অ্যান্ড এশিয়ান এলিফেন্ট আর মেইনলি থ্রেটেন্ড বাই পোচিং অ্যান্ড হান্টিং। থ্রেটেন্ড অর্থ হলো হুমকি, পোচিং অর্থ হলো অবৈধভাবে শিকার, হান্টিং অর্থ শিকার। দ্য বেন্টেং বন্য ষাঁড়, হিসপিড হেয়ার হিসপিড খরগোশ অ্যান্ড এশিয়ান এলিফেন্ট এশিয়ার হাতি। বন্য ষাঁড়, হিসপিড খরগোশ এবং এশিয়ান হাতি প্রধানত অবৈধভাবে ধরা এবং শিকারের হুমকির সম্মুখীন।
If their populations are not monitored and guarded, they may soon become extinct. If their populations are not monitored and guarded, যদি এদের সংখ্যা পর্যবেক্ষণ এবং পাহারা দেয়া না হয়, মনিটরড অর্থ হলো পর্যবেক্ষণ, গার্ডেড অর্থ হলো পাহারা দেয়া, দে মে সুন বিকাম এক্সটিংক্ট, তবে এরা শীঘ্রই বিলুপ্ত হয়ে যেতে পারে। অর্থাৎ যদি এদের সংখ্যা পর্যবেক্ষণ এবং পাহারা দেয়া না হয় তবে এদের সংখ্যা শীঘ্রই বিলুপ্ত হয়ে যেতে পারে। এতক্ষণ আমরা বাংলাদেশের বিপন্ন প্রাণীর ভূমিকাটা পড়লাম। এখন আমরা এশিয়ান এলিফ্যান্ট, এশিয়ার হাতি সম্পর্কে জানব। দ্য ট্রাঙ্ক অফ দ্য এশিয়ান এলিফ্যান্ট ইজ বিলিভ টু কন্টেইন আপ টু 60,000 মাসেলস। ট্রাঙ্ক অর্থ হলো সুর। এশিয়ান হাতির সুরে 60,000 পর্যন্ত পেশি থাকে বলে মনে করা হয়। এটা মনে করা হয় যে এশিয়ান হাতির সুরে 60,000 পর্যন্ত মাসেল বা পেশি থাকে। ইট ইজ ইউজড বাই দ্য এলিফ্যান্ট ফর ডাস্টিং, ব্রেথিং, ফিডিং, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং অ্যামং আদার ফাংশনস। হাতির যে সুর রয়েছে এটি ধুলাবালি, শ্বাস প্রশ্বাস, খাওয়া, ধোয়া এবং অন্যান্য কাজে আঁকড়ে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডাস্টিং অর্থ হলো ধুলাবালি, ব্রেথিং অর্থ হলো শ্বাস প্রশ্বাস, ফিডিং অর্থ হলো খাওয়া, ওয়াশিং অর্থ হলো ধোয়া, গ্রাস্পিং অর্থ হলো আঁকড়ে ধরা। তাহলে হাতির যে সুরটি রয়েছে এই সুরটি ধুলাবালি, শ্বাস প্রশ্বাস, খাওয়া, ধোয়া এবং অন্যান্য কাজে আঁকড়ে ধরার জন্য ব্যবহার করা হয়। দ্য এলিফ্যান্ট হ্যাজ স্মুথ স্কিন, ইজ গ্রে ইন কালার অ্যান্ড হ্যাজ অ্যান এভারেজ ওয়েট of 2.7 tons for females and 4 tons for males. The elephant has smooth skin. Smooth অর্থ হলো মসৃণ, স্কিন অর্থ হলো ত্বক। হাতির ত্বক মসৃণ। Is grey in color, ধূসর রঙের, and has an average weight of 2.7 tons for females. এবং মেয়ে হাতির গড় ওজন 2.7 টন। And 4 tons for males. এবং পুরুষ হাতির গড় ওজন 4 টন। Asian elephants are mainly found in Chattogram Hills of Bangladesh, an area less accessible to humans. এশিয়ান হাতি প্রধানত বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ে পাওয়া যায়। an area less accessible to humans. accessible অর্থ হলো প্রবেশাধিকার। এটি এমন একটি স্থান যেখানে মানুষের প্রবেশাধিকার দুরূহ, মানে যেখানে মানুষের প্রবেশাধিকার একদম নেই বললেই চলে। এরকম জায়গায় এশিয়ান হাতিদের পাওয়া যায় চট্টগ্রামের পাহাড়ে। As a result, human-elephant conflicts are few in this region. ফলে এই অঞ্চলে মানুষের সাথে হাতির সংঘাত বা দ্বন্দ্ব কম। কনফ্লিক্ট অর্থ হলো সংঘাত বা দ্বন্দ্ব। The primary threat to the Asian elephant's existence is habitat loss due to the increasing human population. মানুষের জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাথমিকভাবে এশিয়ান হাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়েছে। Additionally, elephants face poaching threats as they are hunted for ivory, food and leather. Additionally, আমরা আরও অতিরিক্তভাবে বলতে পারি elephants face poaching threats as they are hunted for ivory, food and leather. Ivory অর্থ হলো দাঁত, ফুড অর্থ হলো খাদ্য, লেদার অর্থ হলো চামড়া। আমরা আরও অতিরিক্তভাবে বলতে পারি দাঁত, খাবার এবং চামড়ার জন্য হাতিরা শিকারের হুমকির সম্মুখীন হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা টেক্সট 3 অনেক সুন্দরভাবে বুঝতে পারলে। একে একে আমাদের টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 অনেক সুন্দরভাবে পড়া শেষ হয়ে গেল। আমরা এর আগে টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 অনেক সুন্দরভাবে পড়েছিলাম। আজকে আমরা টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 এর আলোকে নিচের ছকটি পূরণ করব। এটা আমাদেরকে টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 এর আলোকে পূরণ করতে বলেছে। এই বক্সের প্রথম ঘরে রয়েছে ফ্যাক্ট। এই গল্পটির কাহিনী কি তা তোমাকে এখানে লিখতে হবে। এরপর রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট, লেখকের মতামত কি এই টেক্সটটি নিয়ে, তাই এই বক্সের মধ্যে লিখতে হবে। এবং হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট, কিভাবে লেখকের মতামত আমার নিজের মতবাদকে উন্নত করছে, তাই এই বক্সের মধ্যে লিখতে হবে। টেক্সট 2 এবং টেক্সট 3 এর বক্সটি তোমাদের নিজেদেরকে পূরণ করতে হবে। এটা বোঝার সুবিধার্থে তোমাদের টেক্সট 1 এরটা করে দিয়েছে। টেক্সট 1টি ছিল বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ বিষয়ক টেক্সট। আমরা টেক্সট 1 এর ফ্যাক্টটা দেখি। It was 25 September 1974. Bangabandhu gave his historic speech in the 29th session of the United Nations General Assembly just after a week Bangladesh became a member of the UN. UN অর্থ হলো ইউনাইটেড নেশনস, জাতিসংঘ।
অর্থাৎ বাংলাদেশ 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য হওয়ার এক সপ্তাহ পর জাতিসংঘের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন। রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. বাঙালি হিসেবে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। How writers' opinions influenced me to develop my opinion about the text. কিভাবে লেখকের মতামত আমার নিজের মতামতকে উন্নত করেছে। Here, the writer's opinions make my understanding that the speech is extremely important in the history of Bangladesh. এখানে লেখকের মতামত আমাকে বুঝতে সাহায্য করেছে যে এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। Most importantly, the writer's opinions regarding the speech helped me to understand the positive tone of the text. খুব বেশি গুরুত্বের সাথে বলা যায় যে লেখকের মতামত আমাকে বুঝতে সাহায্য করেছে এই ভাষণটির ইতিবাচক দিকগুলো। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণটি ছিল এই ভাষণটির ইতিবাচক দিকগুলো আমাকে বুঝতে সাহায্য করেছে লেখকের এই টেক্সটের মাধ্যমে। এরপর টেক্সট 2 এবং টেক্সট 3 তোমাদের নিজেদেরকে পূরণ করতে হবে। টেক্সট 2 এবং টেক্সট 3টা আমি এখানে লিখে রেখেছি, তোমরা দেখো। টেক্সট 2তে আলোচনা করা হয়েছিল ওয়ান্ডার্স অফ ইজিপ্ট। এর ফ্যাক্ট, One wonder of Egypt is the Great Pyramid of Giza. মিশরের একটি বিষয় হলো গিজার গ্রেট পিরামিড। Built as a tomb for Pharaoh Khufu around 2560 BC. 2526 খ্রিস্টাব্দের ফারাও কুফুর সমাধি হিসেবে এটি নির্মিত হয়। It is one of the 7 wonders of the ancient world and remains a marvel of engineering and architectural precision. বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে এটি একটি। And remains a marvel of engineering and architectural precision. এবং প্রকৌশলী ও স্থাপত্যের নির্ভুলতার একটি বিষয় এই পিরামিডটির মধ্যে রয়েছে। রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট। লেখকের মতামত এই টেক্সট নিয়ে। গিজাস পিরামিডস আর দ্য মনিউমেন্টাল টম্বস অব অ্যানসিয়েন্ট এরা। গিজার যে পিরামিডগুলো ছিল এগুলো ছিল স্মারক সমাধি। হুইচ ইজ মেড টু ফারাস পাওয়ার, যা ফারাওরা তাদের ক্ষমতা বোঝাতে নির্মাণ করেছিল। কিভাবে লেখকের মতামত আমার নিজের মতামতকে উন্নত করেছে। হেয়ার দ্য রাইটার এক্সপ্লেইনস দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইজিপ্টস হিস্টোরিক্যাল পিরামিডস। এখানে লেখক মিশরের ঐতিহাসিক পিরামিডের পটভূমি ব্যাখ্যা করেছেন। অ্যান্ড হিজ অপিনিয়ন্স হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ 3 ইম্পর্টেন্ট পিরামিডস অফ গিজা। এবং তার মতামত আমাকে গিজার 3টি গুরুত্বপূর্ণ পিরামিডের অবকাঠামো বুঝতে সাহায্য করে। এরপর টেক্সট 3তে ছিল ইনডেঞ্জার্ড অফ অ্যানিমেল। এশিয়ান এলিফেন্টের ফ্যাক্ট হিসেবে আমরা লিখেছি, দ্য এশিয়ান এলিফেন্ট ইন বাংলাদেশ ইজ ক্লাসিফাইড অ্যাজ ইনডেঞ্জার্ড প্রাইমারিলি ডিউ টু হ্যাবিটেট লস অ্যান্ড হিউম্যান উইল্ড লাইফ কনফ্লিক্ট। প্রাথমিকভাবে বাসস্থানের অভাব এবং মানুষ বন্যপ্রাণীর সংঘর্ষের কারণে বাংলাদেশে এশিয়ান হাতিদের বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। উইথ এ পপুলেশন ডিক্লাইন, conservation initiatives aim to protect their habitats and establish corridors for safe movement, promoting coexistence between elephants and local communities. জনসংখ্যা হ্রাসের সাথে সংরক্ষণ উদ্যোগের লক্ষ্য তাদের আবাসস্থল রক্ষা করা এবং নিরাপদ চলাচলের জন্য করিডোর স্থাপন করা, হাতি এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের ব্যবস্থা করা। লেখকের মতামত কি এই টেক্সটটি নিয়ে। এশিয়ান এলিফ্যান্ট আর মেইনলি থ্রিটেন্ড বাই পোচিং অ্যান্ড হান্টিং। অবৈধভাবে হত্যা এবং শিকারের কারণে এশিয়ান হাতি বিলুপ্তির হুমকিতে। ইফ দেয়ার পপুলেশনস আর নট মনিটর্ড অ্যান্ড গার্ডেড দে মে সুন বিকাম এক্সটিংক্ট। যদি হাতির সংখ্যার উপর পর্যবেক্ষণ এবং রক্ষা করা না হয় তাহলে তারা শীঘ্রই বিলুপ্ত হয়ে যেতে পারে। হিয়ার দ্য রাইটার এক্সপ্লেইনস এশিয়ান এলিফ্যান্টস আর অ্যাট গ্রেট রিস্ক। এখানে লেখকের মতামত এশিয়ান হাতিরা হুমকির মুখে রয়েছে। দে আর দ্য মেইন অ্যাট্রাকশন অব দ্য ট্যুরিস্ট, তারা পর্যটকদের প্রধান আকর্ষণ। অ্যান্ড পোচিং অ্যান্ড হান্টিং ইজ দ্য রিজন ফর দ্যার এক্সটিংশন। অবৈধভাবে শিকার এই ধ্বংসের প্রধান কারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 থেকে এর ফ্যাক্ট, রাইটার্স অপিনিয়ন্স রিগার্ডিং দ্য টেক্সট এবং হাউ রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই অপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট, এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে বুঝতে পারলাম। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।